কন্যাশ্রী প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন টার্ম, কন্যাশ্রী ক্লাব, কন্যাশ্রী দিবস, কন্যাশ্রী প্রকল্প যে সমস্ত পুরস্কার লাভ করেছে এর উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য, এর সাথে সাথে নারী শিক্ষার উন্নয়ন এবং ইম্পর্টেন্টভাবে কন্যাশ্রী প্রকল্পের যে লোগো সেটা কারা ডেভেলপ করেছে, এই লোগোটির বৈশিষ্ট্য কী, এই নিয়ে আজকে আমরা মূলত এসএসসির সেকেন্ড এসএলএসটি এক্সামের যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন স্ট্র্যাটেজি বা সেই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস ইন্টারভিউর সময় যে প্রশ্নগুলো এসেছিলো বা যে প্রশ্নগুলো আসতে পারে সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের আমাদের এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সাম 2025-এর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের ক্লাস 3, অর্থাৎ এর আগে আমরা এই রিলেটেড অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন রিলেটেড আরও ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখে নিতে পারো। এছাড়া এই ক্লাসেরও বাইরে স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও আমরা আপলোড করছি, সেখানে স্ট্র্যাটেজি 1, স্ট্র্যাটেজি 2 এই ধরনের বিষয় দিচ্ছি। সেগুলো তোমরা যদি মনে করো প্রয়োজন লাগছে তাহলে অবশ্যই দেখে নিতে পারো। আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে কন্যাশ্রী প্রকল্প এবং এই রিলেটেড যত ধরনের প্রশ্ন ইন্টারভিউ করতে দেখা গেছে বা করতে পারে সেই নিয়ে আলোচনা হবে। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি কম্পিটিটিভ এবং একাডেমিক এই ধরনের গাইডেন্স বা এই ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারো। এরপর আমরা কন্যাশ্রী প্রকল্প রিলেটেড ডিটেলস তথ্যগুলো দেখে আমরা প্রথমেই যেটা আলোচনা করব, কন্যাশ্রী প্রকল্প থেকে কী ধরনের প্রশ্ন করতে দেখা গেছে। 1 নম্বর প্রশ্ন আসে যে কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে কিছু বলুন। 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে কন্যাশ্রী ক্লাব নিয়ে কিছু বলুন। 3 নম্বর প্রশ্ন আসতে পারে যে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়। কারণ আমি পূর্বেই বলেছিলাম কন্যাশ্রী প্রকল্প এবং মিড ডে মিল এই দুটো থেকে ডিটেলস কিন্তু জিজ্ঞাসা করে। 4 নম্বর এটা বলতে পারে যে কন্যাশ্রী প্রকল্প কোন কোন ধরনের পুরস্কার পেয়েছে বা কোন পুরস্কার পেয়েছে এবং ইম্পর্টেন্টভাবে যে কন্যাশ্রী প্রকল্পের যে বেনিফিট সুবিধা সেটা কারা পায় এবং 6 নম্বর এর উদ্দেশ্য কী এবং এর উদ্দেশ্যে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেটা কি সফল, এছাড়া এর বৈশিষ্ট্য এগুলো জানতে চাই। যাই হোক, আমরা এরপরে যেটা দেখব ধীরে ধীরে পুরো বিষয়টা জানবো। আমরা যদি প্রথমেই শর্টভাবে বলি যে কন্যাশ্রী প্রকল্প হচ্ছে এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে 13 বছর হয়ে যাওয়া এমন মেয়েদের আর্থিক সহায়তা প্রদান, যার মাধ্যমে তারা আপাততভাবে নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে, এছাড়া জেন্ডার ইনইকুয়ালিটি ঘটাতে পারে, আর্থিক সহায়তা প্রদান। আমরা প্রথমেই দেখব এই প্রকল্পটার লোগোটা। এই যে প্রকল্পের লোগো, এই লোগোটা থেকে প্রশ্ন আসে, কারণ লোগোটা তোমরা প্রত্যেকেই দেখেছো, বিভিন্ন স্কুলে কিন্তু এটা আঁকা থাকে, পেন্ট করা থাকে। এই কন্যাশ্রী প্রকল্পের লোগোটা ডেভেলপ করেছিল নারী এবং শিশু কল্যাণ দপ্তর, তারা ডেভেলপ করে এবং এই কন্যাশ্রী প্রকল্পটা কিন্তু নারী এবং শিশু কল্যাণ এবং তার সাথে সাথে সামাজিক সমতা বা সামাজিক সুরক্ষা যে দপ্তর রয়েছে তারা কিন্তু এটা ডেভেলপ করে এই প্রকল্প এবং এই লোগোটা। এখান থেকে প্রশ্ন আসে যে প্রকল্পটা কে ডেভেলপ করেছিল বা এই লোগোটাকে ডেভেলপ করে। নেক্সট এবার ডিটেলস আমরা দেখব। এই যে কন্যাশ্রী প্রকল্প, প্রথমে যেটা বলতে হয় যে এটা প্রথমে চালু হয় 2013 সালে। 13 সাল থেকে প্রথমেই প্রকল্পটা চালু হয়, বিভিন্ন স্কুলে চালু হয়। কোন কোন স্কুলে কীভাবে সেটা আমরা পরে দেখছি। 2 নম্বর উদ্দেশ্য কী এর, অবশ্যই বাল্য বিবাহ প্রতিরোধ, অর্থাৎ চাইল্ড ম্যারেজ যেটা সেটা যাতে না হয়, বাচ্চা যাতে পড়াশোনা করে সেই বিষয়ে। অবশ্যই 2 নম্বর নারী শিক্ষার উন্নয়ন, যেহেতু এটা শুধুমাত্র বেনিফিশিয়ারি যারা তারা ওমেন হবে, মানে গার্ল স্টুডেন্ট, ফলে নারী শিক্ষার উন্নয়ন। 3 নম্বর হচ্ছে আর্থিক সহায়তা প্রদান। আমি পূর্বে উল্লেখ করেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যদি যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে যে আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে তারা কিন্তু তাদের ছেলে বা মেয়েদের পড়াশোনা করাতে আগ্রহী দেখাবে। ফলে যেহেতু এটা সরাসরি গার্ল স্টুডেন্টদের রিলেটেড, ফলে আমরা বুঝতেই পারছি যে আর্থিক সহায়তা প্রদান, এতে কী হবে, নারী শিক্ষার উন্নয়ন হবে এবং বাল্যবিবাহ যে প্রতিরোধ সেটা করা যাবে। এছাড়া আরও অনেক অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ মেয়েদের যে স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে জ্ঞান দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়া, এই বিষয়গুলো আছে। নারীদের ক্ষমতায়ন, অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে একটা পরবর্তী ক্ষেত্রে একদম সরাসরি না হলেও পরোক্ষভাবে এগুলো কিন্তু উন্নয়ন ঘটে, অর্থাৎ যদি সে পড়াশোনা করে সে অবশ্যই নারীদের ক্ষমতায়ন বাড়ছে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ, অর্থাৎ দেখা যায় একটা নির্দিষ্ট টাইমের পর ছেলেদের থেকে মেয়েরা কম পড়াশোনা করছে, সেক্ষেত্রে এইটার মাধ্যমে কিন্তু এই লিঙ্গ বৈষম্য দূরীকরণ করা যাবে। যদিও বর্তমান সময়ে আর্থসামাজিক যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু তোমরা দেখবে মানে গার্ল স্টুডেন্ট কিন্তু প্রায় সমান সমান বা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়ে যায় হায়ার এডুকেশনে গিয়ে। যাক, সেটা আলাদা ব্যাপার, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মূলত প্রথমের দিকে যে মানে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা। এই 5টা ইম্পর্টেন্ট টপিক কিন্তু তোমরা মনে রাখবে: বাল্যবিবাহ প্রতিরোধ,
নারী শিক্ষার উন্নয়ন, নারী স্বাস্থ্যের উন্নয়ন, আর্থিক সহায়তা প্রদান, নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ। এই ৩টে বা ৫টা ইম্পর্টেন্ট জায়গা প্রত্যেকে মনে রাখবে। নেক্সট ইম্পর্টেন্ট যেটা বললাম, প্রশ্ন আসে কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? ১৪ই আগস্ট এই দিনটাতে প্রথম এই প্রকল্পটা মানে নিয়ে আসা হয়, লঞ্চড হয়, এবং সেই দিনটা কি ১৪ই আগস্ট প্রতি বছর কন্যাশ্রী দিবস পালিত হয়। এবং এই দিনে কিন্তু ওই যে কন্যাশ্রী ক্লাব বলে তাদের অ্যাক্টিভিটি থাকে, স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্কুল ওয়াইজ, ব্লক ওয়াইজ কিন্তু বিভিন্ন অনুষ্ঠান এই কন্যাশ্রী মানে প্রকল্প এবং এই কন্যাশ্রী অর্থাৎ মেয়েদের যে শিক্ষা এই সমস্ত বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান, কুইজ কম্পিটিশান, কবিতা বিভিন্নভাবে কিন্তু পালিত হয়। এরপরে আমরা ৪ নম্বর ৩টে টার্ম আলোচনা করব। এক হচ্ছে K1, K2 এবং K3। অর্থাৎ K1 মানে কন্যাশ্রী 1, K2 মানে কন্যাশ্রী 2, K3 মানে কন্যাশ্রী 3। এর ৩টে ভাগ আছে। কখন কী বিষয় সেটা আমরা এরপরে দেখব। K1 মানে হচ্ছে ১,০০০ টাকা। অর্থাৎ যখন কোনো একটি মেয়ের যার বয়স হয়ে যাচ্ছে 13+, আর 13 থেকে 14 বছর বয়সের মধ্যে, অর্থাৎ 13 থেকে 14 বছর মানে আমরা বুঝতেই পারছি বর্তমান সময়ে RTE যে অ্যাক্ট 9 সে অনুযায়ী কিন্তু দেখলে সে 8-এ পড়বে। এবার সে 8-এ নাও পড়তে পারে, মানে 8-এ পড়তেই হবে, তার পরবর্তী ক্ষেত্রে বয়সের কম বেশি থাকে। যাই হোক, অর্থাৎ 13+ হয়ে গেলেই সে K1 এর জন্য তার নামটা রেজিস্টার করতে পারবে এবং অবশ্যই তাকে স্কুলে পড়াশোনা করতে হবে, অবিবাহিত হতে হবে, তবেই সেই টাকাটা পাবে, ইয়ারলি ১,০০০ টাকা। এইভাবে পেতে থাকবে। এরপরে K2 হচ্ছে কন্যাশ্রী 2 এবং তখন পাবে 25,০০০ টাকা ওয়ান টাইম। এটা কিন্তু একবারই পাবে, আর K1 ১,০০০ টাকাটা প্রতি বছর পাবে। K2টা হচ্ছে K1 পেতে হবে, পেয়ে যাওয়ার পর তার বয়স 18+ হয়তো 18 বছর বয়স যদি হয়ে যায়, 18+ হয়ে গেলে সে স্কুলেই পড়ুক কি কলেজে অ্যাডমিশন নিক, সেই জায়গায় সে রেজিস্টার করবে K2-র জন্য এবং 25,০০০ টাকা পাবে। এবং K3 যেটা, সেটা হচ্ছে ২৪০০ টাকা না, এটা ২,০০০ টাকা হবে। ২,০০০ বা ২৫০০ টাকা পায়, এটা মাসিক, কিন্তু এই রিলেটেড তথ্য আমার কাছে সঠিক নেই। মূলত এটা পায় পোস্ট গ্র্যাজুয়েশন করলে, অর্থাৎ যে K1 পেয়েছে, K2 পেয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে অবিবাহিত এবং কলেজ সম্পন্ন করে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, তারা কিন্তু এর জন্য এলিজেবল। এক্ষেত্রে মাসিক ২,০০০ টাকা কমার্স এবং আর্টসের ক্ষেত্রে, আর ২৫০০ টাকা সায়েন্সের ক্ষেত্রে দেওয়া হয়। এবার এক্ষেত্রে তথ্য আমার কাছে নেই, এই কারণেই নেই, কারণ এক্ষেত্রে কী হয়, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেক ধরনের স্কলারশিপ পাওয়া যায়। ফলে অ্যাট এ টাইম যেহেতু একটাই স্কলারশিপ পাওয়া যায়, ফলে অনেকে হয়তো এটা নিতে যায় না, অন্য কিছু নাই। যাই হোক, এই নিয়ে ডিটেলস তথ্য জানা নেই আমার কাছে, যেটা কীভাবে পাওয়া যায়। মূলত নিয়ম হচ্ছে 45% মার্কস পেতে হবে, অবিবাহিত থাকতে হবে, K2 অলরেডি পেয়ে যেতে হবে, এই সমস্ত বিষয়। ফলে এই নিয়ে অত জিজ্ঞাসাও করবে না। মূলত তোমরা জেনে রাখো K3 মানে হচ্ছে আফটার মানে কলেজ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে পাওয়া যায়, এটা মাসিক, এবং ২,০০০ টাকা আর্টস কমার্সের ক্ষেত্রে, ২৫০০ টাকা সায়েন্সের ক্ষেত্রে। নেক্সট আমরা যেটা দেখবো, যেটা আমি পূর্বে আলোচনা করে দিলাম, K1 মানে হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে তাকে দেওয়া হবে, অর্থাৎ 13 বছর বয়স হতে হবে, অবিবাহিত হতে হবে, স্কুলে পড়তে হবে। 18 বছর মানে 18+ হয়ে গেলেই সে যদি হাই স্কুলেও পড়ে বা কলেজে অ্যাডমিশন নেয়, বেশিরভাগ ক্ষেত্রে কলেজে অ্যাডমিশন নেয় বা হাই স্কুলে 12-এর ক্ষেত্রে অনেকের হয়ে যায়, তারা কিন্তু এই 25,০০০ টাকা একবার ওয়ান টাইম পাবে। আর K3 আমি আলোচনা করলাম পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু এই নিয়ে সঠিক মানে যে কীভাবে পাওয়া যায় বা সেটা আমার জানা নেই। মূলত নিয়মটা হচ্ছে এরকমই, পোস্ট গ্র্যাজুয়েশন করলে সে পাবে, অবশ্যই তাকে K2 পেতে হবে, অবিবাহিত হতে হবে এবং 45% মার্কস নিয়ে স্নাতক মানে যে কলেজ কোর্সটা কমপ্লিট করতে হবে। নেক্সট যেটা দেখব, কন্যাশ্রী ক্লাব, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। কন্যাশ্রী ক্লাব থেকে প্রশ্ন আসে, কন্যাশ্রী ক্লাব কি? কন্যাশ্রী ক্লাবটা আগে বুঝে নাও। কন্যাশ্রী ক্লাব মানে আর কিছুই নয়, একটা ক্লাব নির্দিষ্ট স্কুলে বা কলেজে, আমি স্কুলের ক্ষেত্রে যদি আলোচনা করছি, সেই স্কুলে যতজন কন্যাশ্রী আছে অর্থাৎ কন্যাশ্রী বেনিফিশিয়ারি যতজন পাচ্ছেন কন্যাশ্রী, তারা হচ্ছে ওই ক্লাবের সদস্য, এবং 10 থেকে 15 জন নিয়ে একটা কমিটি গঠন করা হয় ওই মেয়েদের মধ্যে থেকেই, 11, 12, 9, 10, 8। এবার যেখানে যেরকম সুবিধা সেই অনুযায়ী একটা কমিটি তৈরি করা হয়। তারা ওই সমস্ত সদস্যদের নিয়ে বিভিন্ন প্রকল্প মানে কন্যাশ্রী রিলেটেড যে অ্যাক্টিভিটি, মাসিক অ্যাক্টিভিটি হতে পারে, সেটা 2 মাস পর পর অ্যাক্টিভিটি, যেটা বিভিন্ন স্টেট লেভেল থেকে আসে, স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লক লেভেল থেকে আসে, বিভিন্ন ওমেন হেলথ, ওমেন মেন্টাল হেলথ, তাদের সুরক্ষা, এই সমস্ত বিষয়, শিক্ষা, এই সমস্ত বিষয়ে বিভিন্ন প্রকল্প, সেগুলো বাস্তবায়ন করা এবং সেগুলো সমস্ত তথ্য সবাইকে দেওয়া, বিভিন্ন খবরাখবর, বাল্যবিবাহ প্রতিরোধ করা, বিভিন্ন ক্যাম্প অনুষ্ঠিত করা, ওই যে একটু আগেই বললাম যে কন্যাশ্রী দিবসের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করা, স্কুলে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করা, এই সমস্ত মানে মূলত ওমেন হেলথ, নারী শিক্ষার উন্নয়ন, নারী স্বাস্থ্যের উন্নয়ন, নারীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, এই সমস্ত বিষয়। এছাড়া অন্যান্য যে সামাজিক ব্যাপারগুলো রয়েছে, যে বাল্যবিবাহ প্রতিরোধ, এই সমস্ত বিষয়ে, সুশিক্ষা, এই বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং সেগুলো ওপর মহল যে তথ্য আসছে, স্কুলের যিনি টিচার আছেন, নোডাল টিচার, তার মাধ্যমে নিয়ে সেগুলো বাস্তবায়ন করা। একটা ক্লাব এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে একটা সংগঠন, ছোট সংগঠনটা ভাবতে পারো। লাস্ট আমরা দেখব 8 নম্বর, বিভিন্ন পুরস্কার।
মূলত এখানে বলে রাখি, এখানে কিন্তু তোমাকে ওই এমসিকিউ টাইপের প্রশ্ন মতো যে কোন কোন পুরস্কার পেয়ে এরকম নয়, যে এর খ্যাতি কীভাবে ছড়িয়ে পড়েছে। তোমরা জেনে রাখো যে বিভিন্ন জাতীয় এবং অর্থাৎ ইন্টারন্যাশনাল স্তরেও কিন্তু বিভিন্ন পুরস্কার পেয়েছে, এটা বলবে। এবং এর সঙ্গে এটা বলে দেবে অন্যতম হলো সবথেকে ইম্পর্টেন্ট যে পুরস্কার বা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, 2017 সালে জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা প্রকল্পের যে পুরস্কার দেয়, সেটা কিন্তু ভারতবর্ষের রেসপেক্টে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের রাজ্যের কন্যাশ্রী প্রকল্প, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন, সেই প্রকল্পকে 2017 সালে জাতিসংঘ তার সর্বোচ্চ জনসেবা প্রকল্পে পুরস্কৃত করেছিল। সবথেকে বড় অ্যাওয়ার্ড এটা। এছাড়া আরও অনেক বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, সেগুলো যদি চাও তোমরা দেখে নিতে পারো, কিন্তু সেখান থেকে প্রশ্ন আসে না। যার সাথে বলতে পারে যে এর খ্যাতি কীভাবে ছড়িয়ে পড়েছে, তখন তুমি বলবে যে এর বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পুরস্কার পেয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো 2017 সালে পাওয়া জাতিসংঘের সর্বোচ্চ জনসেবা প্রকল্পের পুরস্কার। এই গেল বিষয়। এর বাইরে কিন্তু কন্যাশ্রী প্রকল্প বা অন্যান্য বিষয় নিয়ে আর কিছু প্রশ্ন করতে দেখা যায় না। আর একটা প্রশ্ন হয়তো করতে পারে, যেটা আমি বললাম পূর্বেই, যে কন্যাশ্রী প্রকল্পের যে উদ্দেশ্য তৈরি থেকে সফল, অবশ্যই সফল। কারণ আমরা দেখেছি, একটু আগে আমি আলোচনা করলাম যে বর্তমান সময়ে কিন্তু যে লিঙ্গ বৈষম্য দূরীকরণের কথা বলছিলাম, পূর্বে দেখা যেত যে একটা ক্লাস 9 বা 10 মানে গার্ল স্টুডেন্ট কম, বয় স্টুডেন্ট বেশি। বর্তমানে দেখা যাচ্ছে প্রায় সমান সমান, বা কোনো কোনো স্কুলের ক্ষেত্রে মানে গার্ল স্টুডেন্ট বেশি হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, অবশ্যই এটা অন্য কারণ থাকতে পারে, কিন্তু এটার এই প্রকল্পেরও কিন্তু একটা সুবিধা এই ক্ষেত্রে কাজে এসছে। বর্তমান সময়ে দেখি নারী শিক্ষার উন্নয়ন যথেষ্ট বেড়ে গেছে, এটা একটা বিষয়। তোমরা দেখবে 11 সালের যে সেন্সাস, সেই অনুযায়ী বর্তমানে যে সেন্সাস যদিও হয়নি, কিন্তু বিভিন্ন যে আর্থিক সামাজিক সেন্সাসগুলো হয়, সোশিও ইকোনমিক সেন্সাস, সেখানে তোমরা দেখবে নারী শিক্ষার কিন্তু উন্নয়ন ঘটেছে। প্রচুর পরিমাণে নারী শিক্ষার, মানে পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলছি, ডেভেলপ ঘটেছে। এইগুলো বিষয়। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং ইন্টারভিউ ডেমনস্ট্রেশন রিলেটেড কোনো সরকারি প্রকল্পের রিলেটেড বা অন্য কোনো ভিডিও যদি তোমরা পেতে যাও, কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।